হচ্ছে নতুন তাপ, এটা হচ্ছে আমাদের প্রশমন তাপ বা এনথালপি অফ নিউট্রালাইজেশন। প্রশমন তাপে কি ঘটে দেখো, প্রশমন তাপে আমরা একটা অম্লকে একটা ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাবো। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো হয়েছে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। ওকে, আচ্ছা এখন এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা দেখো কত, -57.3 কিলো জুল পার মোল। ওকে, এরপরে তুমি মনে করো তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাইছো, এবার তুমি পাইছো সোডিয়াম সালফেট এবং হচ্ছে যে পানি। এবারও দেখো ডেল্টা এইচ এর মানটা কত, -57.3 কিলো জুল পার মোল। এরপর তুমি নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাচ্ছ, সোডিয়াম নাইট্রেট এবং পানি পাচ্ছ, ডেল্টা এইচ এর মান দেখবা সেম। এরপরে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালা, তুমি পাইলা ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি, তুমি দেখবা যে ডেল্টা এইচ এর মানটা কত, -57.3 কিলো জুল পার মোল। এবার এখানে অবজার্ভ করার বিষয় হচ্ছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি পানি কয় মোল হচ্ছে যে উৎপাদন করছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি পানি কয় মোল উৎপাদন করছি, আমি প্রত্যেকটা ক্ষেত্রে পানি উৎপাদন করছি হচ্ছে কয় মোল, 1 মোল। কয় মোল, 1 মোল, 1 মোল। তাহলে আমি সংজ্ঞাটা এভাবে দিতে পারি, সংজ্ঞাটা আমি এভাবে দিতে পারি যে নির্দিষ্ট পরিমাণ অম্ল এবং নির্দিষ্ট পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় বা এভাবে বলা যায় যে তুল্য পরিমাণ অম্ল এবং তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপাদন করতে যে পরিমাণ তাপশক্তি উৎপাদিত হয়, যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়, তাকে কি বলা হয়, প্রশমন তাপ বা এনথালপি অফ নিউট্রালাইজেশন। আমরা বলতেছি তুল্য পরিমাণ অম্ল তুল্য পরিমাণ ক্ষারের প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপাদনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে কি বলা হয়, প্রশমন তাপ বা এনথালপি অফ নিউট্রালাইজেশন। ওকে, এখানে বোঝার বিষয় হচ্ছে যে পানি অলওয়েজ কয় মোল প্রোডিউস হইতে হবে, 1 মোল প্রোডিউস হইতে হবে। কথাটা বুঝতে পারছি না, 1 মোল প্রোডিউস হইতে হবে এবং সেই ভ্যালুটা কত, -57.3 কিলো জুল পার মোল। পার মোল লিখছি এখানে, আমি কি লিখছি, পার মোল লিখছি। ওকে, পার মোল লিখছি। আচ্ছা, এটাকে একটু তুলো খাতায়। হ্যালো, আসলে আসলে গেম করা গেল, আমি তো দেখতেছি ভাই দেখো অটো খেলছে, অটো অটো হ্যাঁ, ঈদ তো এখানে বাড়িতে কি, বাড়িতে তো নাই, গ্রামেই মজা হয় না, শহরেই ভালো। হ্যাঁ, স্লিপ রোজারি তো
ওষুধ কিনতে রোজার ঈদের দিন। শোনা জিনিস বলি তোমাকে, তুমি যদি ছেলে মানুষ, তোমার পকেটে যদি টাকা থাকে প্রত্যেক দিনই ঈদ, বুঝছো? আমার কাছে পকেটে টাকা আছে, আমার ডেইলি আমার জন্য ঈদ। ঈদের দিন আলাদা আমার জন্য কোনো অর্থ বহন করে না, এমন না। ওইটাই। আপনি যখন ওইটা করতেন, মানে খুলনা ছিলেন, তখন কি টিউশন করা খুলনাতে? হ্যাঁ, তো মাত্র নিয়ে চলে যাও। এগুলো কি অম্লক্ষার বিক্রিয়া? হ্যাঁ, না না, বিক্রিয়া মুখস্থ করতে হবে না। দেখো, আবার বলছি, দেখো এখানে কি করছি আমরা, আমরা অম্লের সাথে ক্ষারের বিক্রিয়া দিচ্ছি, প্রশমন বিক্রিয়া। কয় মোল পানি প্রডিউস করতেছি? 1 মোল পানি প্রডিউস করতেছি। তাহলে 1 মোল পানি প্রডিউস করার সময় যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলতেছি প্রশমন তাপ। ব্যালেন্স, সবগুলা রিঅ্যাকশন ব্যালেন্স আছে, মনোযোগ দিয়ে দেখো। কোথায় ব্যালেন্স আছে? ব্যালেন্স আছে, মনোযোগ দিয়ে দেখো। প্রথম ব্যালেন্স আছে। একটু ভগ্নাংশ দেখে কেমন কেমন লাগে? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন যদি মনে করো এক্সামে আসে, যদি এক্সামে মনে করো এরকম কোশ্চেন আসে যে 2 মোল পানি উৎপাদনে কতটুকু তাপ শক্তি নির্গত হবে, উত্তর কি হবে? যদি পরীক্ষায় আসে 2 মোল পানি উৎপাদনে, যদি পরীক্ষায় আসে 2 মোল পানি উৎপাদনে কতটুকু তাপ শক্তি নির্গত হবে, উত্তর কি হবে? -57.3 ইনটু কত? যদি আসে 3 মোল পানি উৎপাদনে কত, তাহলে -57.3 ইনটু কত? 3। ঠিক আছে, মনে রাখবা এই নাম্বারটা অলওয়েজ 1 মোলের জন্য। ঠিক আছে, এই নাম্বারটা অলওয়েজ 1 মোলের জন্য আমরা ইউজ করব। আচ্ছা, এবার চলো এখান থেকে কি আসবে, মানে পরীক্ষায় কোশ্চেন কি আসবে। দেখো, পরীক্ষায় কোশ্চেন আসবে এইটা। পরীক্ষায় এরকম একটা কোশ্চেন তুমি অনুধাবনে পাবা। কোশ্চেনটা কি? এগুলো কিন্তু প্রয়োগেও আসতে দেখছি আমি। আগে তখন শর্ট সিলেবাস ছিল, তখন আসতো না, এখন আসবে। কি বলছে দেখো, যে তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান -57.3 কিলোজুল পার মোলে স্থির থাকে কেন? প্রশ্ন হচ্ছে, দেখো মনে করো তুমি এসিড নিছো, ধরো তুমি নিছো হচ্ছে যে HCl। অ্যাকুয়াস মানে কি বলো? HCl কে পানিতে নেওয়া হয়েছে। তাহলে HCl যখন পানিতে যাবে, যে পানিতে যাওয়া মাত্রই সে H+ আয়নে বিভক্ত হবে এবং Cl- আয়নে বিভক্ত হবে, যেহেতু এটা একটা সবল এসিড। এরপর তুমি নিছো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তুমি পানিতে নিছো, তো এটাও পানিতে যাওয়া মাত্রই সোডিয়াম প্লাস এবং OH- আয়নে বিভক্ত হয়ে যাবে। এরপর কি ঘটবে, এই অ্যাসিড থেকে আসা H+ আয়ন এবং ক্ষার থেকে আসা OH- আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে তরল পানি উৎপাদন করবে। কয় মোল? 1 মোল পানি উৎপাদিত হবে। এবং এই ক্ষেত্রে কতটুকু তাপ শক্তি নির্গত হচ্ছে? -57.3 কিলোজুল তাপ শক্তি নির্গত হচ্ছে। নির্গত নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ। আবারও সাবধান করে দিই, এখানে যে মাইনাস চিহ্নগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু বড় বা ছোট বোঝায় না, এটা কিন্তু ম্যাথমেটিক্সের মাইনাস না। ঠিক আছে, ম্যাথমেটিক্সের মাইনাস না এটা। ম্যাথমেটিক্সে -5 আর -10 এর মধ্যে বড় কে? -5 বড়, -10 কি ছোট। কিন্তু তাপ রসায়নে -10 বড়, -5 কি ছোট। এখানে মাইনাস চিহ্নের সিগনিফিকেন্স কি? তাপ শক্তি কি হচ্ছে? নির্গত হচ্ছে। ঠিক আছে, রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, তুমি এখানে HCl এর জায়গায় যে কোনো সবল অ্যাসিড যদি নাও, কি পাবা? আলটিমেটলি H+ তো পাবা নাকি? তুমি এখানে সালফারিক অ্যাসিড নিলেও H+ পাবা, তুমি এখানে নাইট্রিক অ্যাসিড নিলেও কি পাবা? H+ পাবা। তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে যে কোনো একটা সবল ক্ষার নাও, তাও তুমি কি পাবা? OH- তো পাবা নাকি? OH- তো পাবা। তো আলটিমেটলি আমি এখানে অম্ল ক্ষার যেটাই নেই না কেন, প্রশমন বিক্রিয়ার মূল কাহিনী হচ্ছে এটা। অ্যাসিড থেকে H+ আসবে, ক্ষার থেকে OH- আসবে, দুইজন অ্যাড হয়ে তরল পানি বানাবে এবং ডেল্টা এইচ এর মান এইটাই থাকবে অলওয়েজ। যে কোনো সবল ক্ষার নাও, যে কোনো সবল অ্যাসিড নাও, এটা চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছো? তাহলে আমি যে কোনো সবল এসিড নেই না কেন, যে কোনো সবল ক্ষারই নেই না কেন,
অ্যাসিড থেকে আসা H+ এবং ক্ষার থেকে আসা OH- পরস্পরের সাথে যুক্ত হয়ে 1 মোল পানি উৎপাদন করবে এবং সেখানে 57.3 কিলোজুল তাপ শক্তি কি হবে নির্গত হবে। এই জন্য এই তাপের মানটা অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট স্থির, ঠিক আছে। এবং এটা কিন্তু পরীক্ষামূলকভাবে পাওয়া গেছে, বুঝছো, এমনি এমনি লেখা নাই, এর উপরে এক্সপেরিমেন্ট করে মানটা বেরিয়েছে। তো এই কোশ্চেনটা আসবে, এটাকে 5 স্টার দাও, এটা খুবই ভাইটাল কোশ্চেন, এটা আসবে নম্বরের জন্য। এটা শুধু অনুধাবনে অনুধাবন এটা শুধু দ্বিতীয় তিনটা লিখবো আর কিছু লিখবো না, রিসেন্ট লিখা যাবে মানে জাস্ট তুমি হালকা কথাবার্তা লিখে দিবা, ঠিক আছে। বাবা বাবা আচ্ছা আমি শোনো, আমি বলছি আমি প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে হার্ড কপি নোট হচ্ছে যে ওই এমডি প্রোডাক্টস দিয়ে রাখবো, এখানে তুমি একটু কালেক্ট করে নিও, ঠিক আছে। পরশুদিন হচ্ছে পাই যাবে ওই যে ভোটকা আঙ্কেলটা, ঠিক আছে, চিনো না ওনাকে, ওনাকে তো চেনার কথা, এই যে ভুলিয়ালা আঙ্কেলটা না, উনি কিন্তু ভালো মানুষ নাকি। তোমরা পরশুদিন গিয়ে সবগুলা হার্ড কপি শিট, প্রত্যেক চ্যাপ্টারে হার্ড কপি শিট কালেক্ট করে নিবা। আর ঈদের পরে হচ্ছে যে সিকিউ শিট আলাদা দিয়ে দিব, এমসিকিউ শিট আলাদা দিয়ে দিব, জ্ঞানমূলক প্রশ্ন আলাদা শিট দিয়ে দিব, আর গাণিতিক শিট আলাদা দিয়ে দিব। ওই যে এমডি প্রোডাক্ট ছিল না, ওই যে শিলামণির অপোজিটে, চ্যাপ্টার 1 আর 2 এটা তো ওই দিয়ে আবার আপডেট শিট দিব, নতুন শিট। আচ্ছা গেল না, তাহলে ক্লিয়ার সবার। এবার চলো নেক্সট কোশ্চেন। এবার একটু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো। এখন হ্যাঁ এগুলো ওরা থেকে জিজ্ঞেস করে নেন জায়গা, ঠিক আছে। এক পেজ 2 টাকা হিসাবে যত টাকা আসে কত 1.5 টাকা করে নিতে পারে বলে দিব। আচ্ছা এবার দেখো, এবার যদি এরকমটা হয় অম্ল এবং ক্ষারের মধ্যে যে কোনো একজন দুর্বল হয়, ঠিক আছে। আমরা যে 4টা বিক্রিয়া লিখলাম একটু আগে, 4টা বিক্রিয়াতেই অম্ল সবল ছিল, ক্ষারও কি সবল ছিল। এখন যদি অম্ল এবং ক্ষারের মধ্যে যে কোনো একজন দুর্বল হয়, উইক হয়, তাহলে কিন্তু ডেল্টা এইচ এর মানটা আর -57.3 থাকে না, তখন ডেল্টা এইচ এর মানটা কিছুটা হ্রাস পায়, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে ধরো অ্যাসিটিক অ্যাসিড, তোমরা সবাই জানো অ্যাসিটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড, দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান -57.3 কিলোজুল পার মোল অপেক্ষা কম হয় কেন, ব্যাখ্যা করো। কম হয় কেন ব্যাখ্যা করো, ওকে। আচ্ছা তো এখন দেখো, এখানে প্রথমে রিঅ্যাকশনটা লিখো তুমি, ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি আসবে, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানোয়েট প্লাস পানি, পানি কয় মোল, 1 মোল। ডেল্টা এস দেখো, ডেল্টা এস মানটা কত হইছে দেখো, -50.6, এটা -50.6 কিলোজুল পার মোল। তবে হাজারি স্যারের বইতে মনে হয় মানটা এরকম দেওয়া আছে -55.2 কিলোজুল পার মোল। হাজারি স্যারের বইতে একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে হচ্ছে যে প্রশমন তাপের মানগুলো লেখা আছে। এদিকে দেখো, এই প্রশমন তাপের মানগুলো কিন্তু ডিরেক্টলি এমসিকিউতে চলে আসে, বুঝছো, এই মুখস্থ করতে পারবে -55.2 কিলোজুল পার মোল। আচ্ছা এখন এটার কারণটা কি তোমাকে আমি বলি। দেখো, অম্ল এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া ঘটার প্রাইমারি কন্ডিশন হলো অম্লকে শতভাগ আয়নিত হওয়া লাগবে, ক্ষারকেও শতভাগ আয়নিত হওয়া লাগবে, এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। কিন্তু তুমি জানো যে ইথানোয়িক অ্যাসিড কি ধরনের অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড। তার মানে ইথানোয়িক অ্যাসিড পানিতে যেয়ে কিন্তু কখনোই পুরোপুরি আয়নিত হবে না। তাহলে ইথানোয়িক অ্যাসিডকে আগে শতভাগ কি করা লাগবে, বিয়োজিত করা লাগবে বা শতভাগ আয়নিত করা লাগবে। এই জন্য কি হয়, তোমার ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, তাই এর বিয়োজনে কিছুটা তাপশক্তি কি হয়, শোষিত হয়, কিছুটা তাপশক্তি শোষিত হয়, ফলে প্রশমন তাপের মান কিছুটা কমে যায়। মানে অ্যাকচুয়ালি যখন অ্যাসিটিক অ্যাসিড থেকে H+ আসে আর ক্ষার থেকে OH- আসে, দুইজন যুক্ত হয়ে কি বানাবে, পানি বানাবে, এবং সেখানে 57.3 কিলোজুল তাপশক্তি নির্গত হবে। বাট অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এইটাকে
আয়নিত করা লাগবে, কারণ এটাকে আয়নিত না করলে তো আমি H+ পাবো না। কথাটা বুঝছো? অ্যাসিডিক অ্যাসিডকে আয়নিত না করলে কি আমি H+ পাবো? H+ তো পাবো না। তাহলে H+ পাইতে গেলে অ্যাসিডিক অ্যাসিডকে আমাকে আয়নিত করতে হবে। ওই আয়নিত করার জন্য হচ্ছে কি এই নির্গত তাপ কত ছিল? -57.3। এই নির্গত তাপ থেকে কিছুটা তাপ কি হয়ে যায়? শোষিত হয়ে যায়, যার জন্য সামগ্রিকভাবে প্রশমন তাপের মান কমে গিয়ে কত হয়ে যায়? -55.2 অথবা -50.6 কিলোজুল হয়ে যায়। তো এটা সুন্দর করে লিখে দিও। ওকে, তাহলে তোমাকে যদি পরীক্ষা এটা বের করতে বলে যে অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজনে কতটুকু তাপ শক্তি শোষিত হবে, বের করো। কিভাবে বের করবা? তাহলে বলো অ্যাকচুয়াল নির্গত তাপ শক্তি কত? -57.3 যোগ কি হবে? যোগ কি হবে? শোষিত শক্তি যোগ হবে কি? শোষিত শক্তি সমান হবে অ্যাকচুয়ালি নির্গত কি তাপ শক্তি, সেটা কত? -50.6। তাহলে এখান থেকে তুমি শোষিত শক্তির মানটা বের করে ফেলতে পারবা। -50.6 থেকে তুমি এই মানটা কি করে দিবা? মাইনাস করে দিবা। তো দেখো এই মানটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে? +6.7 কিলোজুল হবে। কোনটা লিখবো? আসলে সত্যি কথা বলতে এইটা আসলে আমি ইন্টারনেটে পাইছি, এটা আমি ইন্টারনেট থেকে লিখছি। হাজারি স্যারের বইটা এটা, আমি তোমাকে রিকমেন্ড করব তুমি হাজারি স্যারের বইটাই লেখো, ঠিক আছে? বাজারে ম্যাথটা এই হাজারি স্যারের বইটা দিয়ে করি। হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। এটাকে 5 স্টার দাও, এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? এটা অনুধাবনে আসবে। চলো এটা আমাদের হয়ে গেল। এরপরে আসো নেক্সট কোশ্চেন। এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের এইটা। দেখো এবার তোমার অম্ল হবে শক্তিশালী, এবার ক্ষার হবে কি দুর্বল, উল্টা। HCl ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান -57.3 কিলোজুল পার মোল অপেক্ষা কম না। হুবহু সেম ব্যাখ্যা, একটু তফাৎ নেই, হুবহু সেম ব্যাখ্যা। তাহলে এখানে তুমি কি করবা? তুমি রিঅ্যাকশনটা লিখো, HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, ডেল্টা এস কত হবে? এবার কত আসছে? এটাও তোমার ইন্টারনেট থেকে আমি নিছি, -51.1 কিলোজুল পার মোল। এখানেও সিমিলার এক্সপ্লেনেশন। দেখো এখানে দুর্বল কে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল। তাহলে তুমি লিখবে এভাবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষার, তাই এর বিয়োজনে কিছুটা তাপ শক্তি শোষিত হয়, ফলে প্রশমন তাপের মান কিছুটা কমে যায়। আর তুমি এভাবে লিখবা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করলে কি পাবো? আমি NH4+ পাবো আর OH- পাবো। দেখো এটা যেহেতু দুর্বল ক্ষার, এর জন্য তীর চিহ্ন কি হবে? তীর চিহ্ন হবে উভমুখী, তীর চিহ্ন হবে উভমুখী। দুর্বল হলে তীর চিহ্ন উভমুখী। তো তুমি লিখবা -57.3 প্লাস শোষিত শক্তি সমান হবে অ্যাকচুয়ালি নির্গত তাপ শক্তি। তাহলে শোষিত শক্তি কত হবে? এইটা থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে? তো এটাকে ওই পাশে নিয়ে গেলে তো প্লাস হয়ে যাবে। তাহলে কত? +6.2 কিলোজুল পার মোল। মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙতে কতটুকু তাপ শক্তি লাগছে? 6.2 কিলোজুল তাপ শক্তি লাগছে। আবার যদি পরীক্ষায় ডেড এর মান না হয়ে থাকে, নিচে মান যদি না হয়ে থাকে কোশ্চেনে তো আর নতুন করে ডেড এর দেয়। তাহলে তুমি হচ্ছে একটা মানে -50 এর আশেপাশে একটা মান দিয়ে এক্সপ্লেইন করে চলে আসতে হবে। যে কোনো মান লিখে দিতে। আমি তো
তোমার কাছে এটা জানতে চাই না যে মান কত। দেখো সত্যি কথা বলতে মান আমি নিচে হলে মানই লিখতাম না, ঠিক আছে? আমি নিজে এটা মাইনাস মাইনাস দিয়ে খালি ভি লিখতাম, নেগেটিভ শেষ, ঠিক আছে? আমি চাচ্ছি তুমি আসলে ব্যাখ্যাটা জানো না যে কেন ডেল্টা এর মান কমতেছে, ব্যাখ্যাটা ঠিক মতো লিখতে পারলেই হচ্ছে। আমি শোষিত শক্তি বের করতে পারবো না। হ্যাঁ, শোষিত শক্তি অনেক সময় বের করতে দেয়, এগুলো অ্যাডমিশনে আসে এগুলো প্রশ্ন। দেখো যদি শোষিত শক্তি তোমাকে বের করতে দেয় তো অবশ্যই তোমাকে এই মানগুলো দেওয়া থাকবে, টেনশন নেই, তোমার প্রবলেম মুক্ত করতে হবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। এটা লিখা হয়েছে? চলো পরের কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট কোশ্চেনটা দেখো। এবার দেখো যদি এবার এরকমটা হয় যে তোমার অম্ল এবং ক্ষার দুইজনই দুর্বল হয়, বা লক্ষ্য করো যদি এবার অম্ল এবং ক্ষার দুইজনই দুর্বল হয় তাহলে কি হবে? তাহলে প্রশমনতা ব্যবহার আরো কমে যাওয়ার কথা না? কারণ আগে তো অম্ল ক্ষারের মধ্যে যে কোনো একজন দুর্বল ছিল, তাহলে একজনকে হচ্ছে যে আমার আয়নিত করা লাগছিল। এখন অ্যাসিডও দুর্বল, ক্ষারও দুর্বল, তাহলে অম্লকে আয়নিত করতেও কিছুটা তাপশক্তি শোষিত হবে, আবার ক্ষারকে মানে দুর্বল ক্ষারকে আয়নিত করতেও কি কিছুটা তাপশক্তি শোষিত হবে। তার জন্য এবার প্রশমন তাপের মান কি হবে? আরো হ্রাস পাবে, ঠিক আছে? যেমন দেখো অ্যাসিডিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি হচ্ছে আমরা অ্যামোনিয়াম অ্যাসিডেট প্লাস ওয়াটার, ডেল্টা এর কত -44.7 কিলোজুল পার মোল। আর হাজার হিসেবে বইতে মানটা কত লেখা আছে? -50.2 কিলোজুল পার মোল। তাহলে ব্যাখ্যাটা লিখছি দেখো, এই ক্ষেত্রে অম্ল এবং ক্ষার উভয়ই দুর্বল, ফলে দুর্বল অম্ল ও ক্ষারের বিয়োজনে কিছুটা বেশি তাপশক্তি শোষিত হয়, তাই প্রশমন তাপের মান আরো কমে যায়। যেমন কত এটা -57.3 প্লাস ধরো আমি লিখলাম প্লাস x, x কি এখানে x হচ্ছে দুর্বল অ্যাসিডের বিয়োজনে শোষিত তাপশক্তি, প্লাস দিয়ে লিখলাম y, তাহলে y হচ্ছে এখানে দুর্বল ক্ষারের বিয়োজনে শোষিত তাপশক্তি, সম্পূর্ণ এটা -50.2। তো এখানে x কত y কত এগুলো আসলে এক্স্যাক্টলি বলা পসিবল না, এগুলো এক্সপেরিমেন্ট ছাড়া বলা পসিবল না। আগের ম্যাথগুলোতে তো আমি এক্সপেরিমেন্ট করলে সব হ্যাঁ পারতাম, তাও হয়তো হয়নি। কোরআনে দিচ্ছ আচ্ছা ওকে হাঁটে আপনি ঘুরতে গেছিলেন তো কোথাও কোন হাঁটে ও মঞ্জেরটে কেমন হয়েছে বলুন? এখন তো মানুষ হচ্ছে, এখন তো অ্যাগ্রো ফার্ম হচ্ছে অনেক বাংলাদেশে, ওখান থেকে কিনছে সবাই। গরুর ব্যবসা কিন্তু অনেক লাভজনক ব্যবসা। যেমন আমি বলি বিশেষ করে রোজালিদের পরপর টাইমটাতে যদি কেউ গরু কিনে আর কি ওই মোমেন্টটাতে তত গরুর দাম কম থাকে, তখন গরু কিনে যদি কোরবানিতে বিক্রি করতে পারে অনেক লাভ। গরু কিনে বিক্রি করে লাভ বেশি, কিন্তু গরু লালন পালন করা মুশকিল, কষ্টকর কাজ, আলাদা জায়গা লাগে, মানুষ লাগে আলাদা।
পুরো ফ্যামিলির সাথে কিন্তু চলে আসে মেয়ে পছন্দ করে পিঙ্ক কালারের মহিষ আরে দেখছি তো পিঙ্ক কালারের মহিষ এটা নেপাল থেকে নিয়ে আসছে নেপাল ও ডোনাল্ড ট্রাম্পের চেহারা দেখে ঘুরে গেলাম হুবহু মিল ভাই কেমনি কি মানে চুলের যে কাটিং দুই পাশে পুরো মিল ডোনাল্ড ট্রাম্প এই ধরনের রাষ্ট্রনেতা থাকলে সমস্যা নেই ঠিক আছে এটা খুব ডিস্টার্ব করতেছে বাট কথা হচ্ছে একটা জিনিস বলি ডোনাল্ড ট্রাম্পকে সবাই অপছন্দ করে কিন্তু আমেরিকার ভিসাকে কেউ অপছন্দ করে না ঠিক আছে মনে করো যে আমেরিকার ভিসা দিলে সবাই পালাবে ঠিক আছে তখন দেখবো যে ডোনাল্ড ট্রাম্পের নামে সবাই ভালো ভালো কথা বলতেছে এটা হচ্ছে বাস্তবতা কে যাবে কিনা আমেরিকা যেতে চাই কে মেয়েদের মধ্যে কার ইচ্ছা আছে শুধু আমেরিকা হায়ার স্টাডিতে যাওয়ার আবার তোমার ইচ্ছা আছে আমেরিকা যাবা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কেন যাবা তুমি কই যাবা তাহলে ওর আম্মু করে নিউ মার্কেটই পাঠাবে না একলা ঠিক আছে ও নাকি যাবে বিদেশ তুমি না বলছো ডাক্তারি করবা তুমি যদি ডাক্তারি পেশায় যাও তাহলে কিন্তু তোমার হাত পা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ওকে মানুষের দুই কোটি ডাক্তাররা মার খাচ্ছে হসপিটালে ঠিক আছে সজন মানে ওটা পেশেন্টের কিছু হলে তার স্বজনরা এসে মারামারি শুরু করে এই দেশে আসলে ডাক্তারদের কোনো সিকিউরিটি নেই ঠিক আছে আর তুমি তোমার আব্বু আম্মু তোমাকে ডাক্তারি করাতে চায় না কারণটা বলি ধরো তোমার আব্বু আম্মু চেম্বারে গেছে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে সে দেখতেছে চেম্বারে 30 জন রোগী একজন থেকে 1000 টাকা করে ভিজিট করছে তোমার আব্বু হিসাব বসতেছে 30,000 টাকা একদিনে ইনকাম 30 দিনে 9 লাখ ঠিক আছে তোমার আব্বু হিসাব করতেছে বাট উনি এটা দেখতেছে না যে ওই ডাক্তারের ওই জায়গায় যাওয়ার জন্য মানে তার লাইফের কত কি স্যাক্রিফাইস করা লাগছে তুমি ডাক্তারি পেশায় অবশ্যই ইনকাম করতে পারবা কত বছর বয়সে 45 থেকে 50 বছর বয়সে ইনকাম করতে পারবে হ্যাঁ এখন অবশ্য অনেক ইয়াং ডাক্তার দেখতেছে যারা মোটামুটি 40 বছর বয়সী মোটামুটি সেটেল হয়ে যায় তাও মানে তুমি যদি তুমি ডাক্তারি পড়া শুরু করবে কত বছর বয়সে তুমি যদি এই ধরো এখন বয়স কত 19 মেয়েদের কত 17 না মেয়েদের তো নাবালিকা এখন বয়স কম বিয়ের বয়স অনেক এখন ঠিক আছে নাকি হয়েছে এখন হয়েছে যাক ঠিক আছে বাংলাদেশে আইন অনুযায়ী তাহলে দেখো তাহলে ধরো তুমি যদি মোটামুটি 19 বা 20 বছর বয়সে ডাক্তারি পড়া শুরু করে তাহলে তুমি সাকসেসফুল ডাক্তার হতে তোমার সময় লাগবে 40 বছর মানে 40 বছর বয়সে কি তুমি ডাক্তারি করো তাহলে 20 বছর তোমার লাইফ থেকে চলে যাবে চিন্তা করে দেখছো কি এটা টাফ বিশেষ করে হইতে গেলে তো 30 বছর পার হবে না বিশেষ ক্যাডার হইতে সর্বোচ্চ আফটার গ্র্যাজুয়েশন 2-3 বছরের মধ্যে হয় বিশেষ করে হওয়ার পরে তো চাকরি হয় না চাকরি পেতে হবে হ্যাঁ স্টেবল ইনকাম তো এখন বিসিএস এর তাদের নিয়োগ তাদের হয়ে যাচ্ছে আগে হয়ে যাচ্ছে ঠিক আছে আগের মতো আর কি জব নাই কারণ তাদের মনে রাখবা এই দেশে হচ্ছে তুমি থাকতে চাও যদি এখানে তোমার যারা লম্বা চূড়া আছে তোমরা একটা ডিফেন্সের চেষ্টা করে দেখতে পারো ডিফেন্স হচ্ছে এখন মানে বিয়ের বাজারে ডিফেন্সের পাত্রদের এখন ভ্যালু হচ্ছে বেশি নাম্বার 1 বিয়ের বাজারে কি চাই এরপর হচ্ছে বিসিএস ক্যাডার আর এরপর হচ্ছে তোমার প্রবাসী পাত্র এর বাইরে যারা আছে সবাই ছাপোষা এদের কোনো দাম নাই সমাজে বুঝছো তো ময়মে একটা ট্রাই মারো আর্মিতে একটা ট্রাই করো চেষ্টা করে দেখো লম্বা আছে চেষ্টা করে দেখো তুমি যদি মনে করো এইচএস এর পরে ঢুকতে না পারো সমস্যা নেই তুমি আফটার গ্র্যাজুয়েশন ঢুকতে পারবে শর্ট কোর্সে চেষ্টা করো আর আমরা যারা ছেলেরা একটু খাটো আছি বুঝছে আমরা অলরেডি মার্কেট থেকে আউট ঠিক আছে যারা ছেলেরা আসো তোমরা অন্যদিকে রাখবে ভাই এই জন্য ভালো করে পড়াশোনা করতে বলি চলো এবার এই কোশ্চেনটা দেখো এটা দিয়ে 100টা স্টার্ট দাও এটাই আসবে 100টা স্টার্ট দাও এটাই কোশ্চেন করো কি বলছে এইচএফ এবং এনএওএইচ এর প্রশমন তাপের মান -50
ডেনসিটি 7.3 কিলোজুল পার মোল অপেক্ষা বেশি হয় কেন? এটা তো কম হয় দেখলাম। এই কথা বলো প্লিজ। খুবই ভাইটাল একটা প্রশ্ন, এটা আসবেই তোমার ইয়ার ফাইনালে। না লিখলেও সমস্যা নাই, তুমি আগে বুঝো কি হয়েছে দেখো। আচ্ছা দেখো এখানে HF এর সাথে NaOH এর বিক্রিয়া হয়ে পাইছি আমি সোডিয়াম ফ্লোরাইড এবং পানি ডেল্টা H। দেখো ডেল্টা H এর মানটা কত দেখছো? -68.6 কিলোজুল। অনেক বেড়ে গেছে না ভ্যালু? অনেক বেড়ে গেছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো HF কিন্তু একটা দুর্বল অ্যাসিড, লক্ষ্য করো HF কিন্তু একটা দুর্বল অ্যাসিড। HF কিন্তু দুর্বল অ্যাসিড। তাহলে HF তোমার হচ্ছে কি পানিতে খুবই স্বল্প পরিমাণে আয়নিত হয়, আয়নিত হচ্ছে তোমার H+ এবং F-। তাহলে যেহেতু HF একটা দুর্বল অ্যাসিড আর NaOH একটা সবল ক্ষার, তাহলে তো HF এর ক্ষেত্রে প্রশমনতার পরিমাণ কমে যাওয়ার কথা -57.3 থেকে, ঠিক আছে না? আমরা একটু আগে বলে আসলাম যে অম্ল ক্ষারের মধ্যে যে কোনো একজন দুর্বল হলে কি প্রশমনতা কম হয়, তাহলে এখানেও তো কম হওয়ার কথা ছিল। তাহলে কি এমন এখানে হইলো যার জন্য প্রশমনতাপের মানটা বেড়ে গেল হঠাৎ করে? এটার কারণ হলো, এটার কারণ কি দেখো, এটার কারণ হচ্ছে ব্যাখ্যাটা পড়ো কি বলছে। HF একটি দুর্বল অ্যাসিড, ওকে, এর বিয়োজনে অল্প পরিমাণ F- আয়ন উৎপন্ন হয়, ওকে। ফলে HF এর বিয়োজনে কিছুটা তাপ শক্তি শোষিত হয়। এটুকু কিন্তু কথাবার্তা একদম কারেক্ট, কোনো সমস্যা নাই। কিন্তু এরপর আসল কাহিনী স্টার্ট। কিন্তু এই যে F- আয়নটা আছে, F- যে আয়নটা আছে দেখো, মানে HF থেকে যে F- আয়নটা তুমি পাচ্ছ, যে ফ্লোরাইড আয়নটা পাচ্ছ, এই F- আয়নের আকার ছোট হওয়ায় পানিতে এর হাইড্রেশন ভালোভাবে ঘটে। হাইড্রেশন মানে কি তোমরা সবাই জানো, যখনই কোনো আয়নিক যৌগকে তুমি পানিতে দ্রবীভূত করো, প্রথমে আয়নিক যৌগটা কি হয়, প্রথমে সে তার ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়। দেন ওই ক্যাটায়ন এবং অ্যানায়নকে পানির অণুগুলা চারপাশ থেকে ঘিরে ধরে, যার জন্য কি ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন পানিতে কি হয়, দ্রবীভূত হয়। তাহলে এই F- আয়ন যখন তোমার পানিতে যাবে, এটার সাইজ তো ছোট, যার জন্য কি হয় অসংখ্য পানির অণু খুব ইজিলি F- আয়নকে চারপাশ থেকে ঘিরে ধরতে পারে। ফলে F- আয়নের হাইড্রেশনটা খুব ভালোভাবে ঘটে। তাই এই F- আয়নের হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি হয়। এটাকে তোমার বাংলাতে বলা হয় পানি যোজন তাপ। মানে যখনই কোনো ক্যাটায়ন বা যখনই কোনো অ্যানায়ন পানিতে দ্রবীভূত হবে, তখন সেখানে কি হয়, প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হবে। অর্থাৎ হাইড্রেশন যত ভালোভাবে ঘটবে, হাইড্রেশন এনথালপির মান বা নির্গত তাপ শক্তির মান কি হবে, তত বেশি হবে। তো যেহেতু F- সাইজে অনেক ছোট, এটা চার্জ ঘনত্ব অনেক বেশি, যার জন্য অসংখ্য পানির অণু খুব ইজিলি এটাকে চারপাশ থেকে কি ঘিরে ফেলতে পারে। ফলে F- আয়নের পানি যোজন তাপের মান কি হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে, যার জন্য কি হয় প্রশমন তাপের মানটা বেড়ে গিয়ে কত হয়ে যায়, -68.6 কিলোজুল হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ তোমার কাছ থেকে হচ্ছে যে 20 টাকা কেড়ে নিল, কিন্তু সে তোমাকে আবার 100 টাকা ফেরত দিল, তাহলে নেট প্রফিট তোমার কত, কত, অবশ্যই 80 টাকা, ঠিক আছে না? তো আলটিমেটলি তুমি তো প্রফিটই আছে নাকি। অর্থাৎ HF কে ভাঙতে কিছু তাপ শক্তি শোষিত হয়েছে, ঠিক আছে, বাট তার চেয়ে অনেক বেশি পরিমাণ তাপ শক্তি F- আয়নের কি হাইড্রেশনের কারণে কি হয়েছে, নির্গত হয়েছে, যার জন্য ওভারঅল ডেলএইচ এর মানটা অনেক হচ্ছে যে বেড়ে গেছে, ঠিক আছে। তো এটা সুন্দর করে লিখে দিবা। এই কোশ্চেনটা কিন্তু অনুধাবনেও মাঝে মাঝে আসে, এবং এই কোশ্চেনটা কিন্তু উচ্চতর দক্ষতাতেও আসতে দেখছি, ঠিক আছে, বিগত বোর্ড কোশ্চেনে। এটা হচ্ছে যখন তোমার শর্ট সিলেবাস ছিল না, কি ফুল সিলেবাসে এক্সাম হইতো, তখন এই কোশ্চেনটা সবসময় আসতো। একটা আয়নের মানে হাইড্রেশনের কারণে তাপ শক্তি নির্গত হয় কেন? কারণ প্রত্যেকটা জিনিস স্টেবিলিটি চাই। স্টেবিলিটি মিন্স কি, এনার্জি কমে যাবে, এনার্জি কমলেই তো হচ্ছে যে একটা আয়ন স্টেবল হতে পারবে, এই জন্য তাপ শক্তি নির্গত হচ্ছে। ওকে, ব্যাখ্যা না দিতে সবসময় ব্যাখ্যা তোমার হচ্ছে যে স্লাইডে আছে, পিডিএফ এ পেয়ে যাবা, পিডিএফ তো গ্রুপে দেওয়াই আছে।
তার প্রশ্নের পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে তোমরা লিখে নিও। আচ্ছা চলো আরেকটা জিনিস পড়াবো এখন, এটা শেষ। তাহলে প্রশ্নমন্তক আমাদের কমপ্লিট। তাহলে প্রশ্নমন্তকে যা যা পড়াইলাম এগুলো ভালো করে পড়বা, কমন। তার প্রশ্নের পিডিএফ দেওয়া আছে গ্রুপে, কিন্তু তোমার ডিটেইলস সব আছে। 80 পেজের পিডিএফ। এর পরের কোশ্চেন কি আমাদের দেখি। তাহলে প্রশ্নমন্তক আমাদের কমপ্লিট। এরপরে আমরা কি করব? এরপরে আরেকটা জিনিস আজকে আমরা করব, চলো এবার আমরা পড়বো এটা। নেক্সট আমাদের কনসেপ্ট গঠন তাপ। এখান থেকে তুমি 4 মার্কের একটা কোশ্চেন কমন পাবো। দেখো গঠন তাপ বা এটাকে বলা হয় সংগঠন তাপ, বা এটাকে বলা হচ্ছে এনথালপি অফ ফরমেশন। ওকে, এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? দেখো ডেল্টা এইচ, নিচে ছোট সাবস্ক্রিপ্ট হিসেবে ছোট হাতের এফ লেখা হয়। এফ মিন্স ফরমেশন, এফ মিন্স ফরমেশন মানে গঠন। আর তুমি যদি ডেল্টা এইচ নট লিখো তাহলে কি বোঝাবে? কোন অবস্থা? প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা মানে কি? চাপের মান থাকবে 1, বায়ুমণ্ডলীয় চাপ 1 atm, তাপমাত্রা থাকবে কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, আর ঘনমাত্রা থাকবে কত? 1 মোল পার লিটার। আচ্ছা এবার একটা সংজ্ঞাটা মনোযোগ দিয়ে পড়ো কি বলছি। যদিও এখানে বেশি প্রমাণ বলছি আসলে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে, বা নির্দিষ্ট তাপমাত্রা বলতে পারো, কোনো সমস্যা নেই। ও 1 atm চাপে 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 কোন যৌগের 1 মোল, ঠিক আছে? তাহলে যখনই গঠন তাপের ব্যাপার আসবে কয় মোল কনসিডার করতে হবে? 1 মোল। তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদনকালে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই যৌগের গঠন তাপ বা গঠন এনথালপি বা সংগঠন তাপ বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে মূল কাহিনীটা কি? তুমি কোন একটা যৌগ তৈরি করবা, কোন একটা যৌগ বানাবা। ধরো তুমি পানি বানাইতে চাও, পানি ওয়াটার বানাতে চাও, তাহলে পানির কয় মোল বানাবো? 1 মোল বানাবো, 1 মোল তৈরি করবো। এবার কোত্থেকে বানাবো? মনোযোগ দাও। পানি কিন্তু অনেকভাবেই বানানো যায়, ঠিক আছে না? পানি যেমন অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পানি বানানো যায়, কিন্তু সংজ্ঞা করো ওই যৌগটা বানাইতে হবে কোথা থেকে? তার উপাদান মৌল থেকে। তার মানে কি? পানির ভিতরে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তাহলে আমি যে ওয়াটার তৈরি করব, ওয়াটারের যে 1 মোল আমি তৈরি করব, কোথা থেকে তৈরি করব? হাইড্রোজেন গ্যাস থেকে তৈরি করব আর অক্সিজেন গ্যাস থেকে তৈরি করব। হাইড্রোজেন গ্যাস থেকে তৈরি করব আর কি? অক্সিজেন গ্যাস থেকে তৈরি করব। তার মানে হচ্ছে কোন যৌগ তুমি বানাবা তার কয় মোল বানাবা? 1 মোল বানাবা। কোথা থেকে বানাবা? ওই যৌগের ভিতরে যে মৌলগুলো উপস্থিত ওই মৌলগুলা থেকে বানাইতে হবে। এই ক্ষেত্রে তোমার যে এনথালপি চেঞ্জটা হয় তাকে আমরা বলে থাকি গঠন তাপ বা গঠন এনথালপি। আচ্ছা এবার সংজ্ঞাটা লিখো, এবার আমি তোমাকে কিছু एग्जांपल দেখাই, লিখে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার লক্ষ্য করো, এবার চলো আমরা একটা एग्जांपल নেই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। চলো আমরা একটা एग्जांपल নিই। ধরো তুমি ওয়াটার বানাইতে চাচ্ছ, পানি বানাতে চাচ্ছ তুমি।
এবং দেখো তুমি যাকে তৈরি করবা কয় মোল তৈরি করতে হবে, 1 মোল তৈরি করতে হবে। 1 মোল পানি বানাইতে হবে। তাহলে 1 মোল পানি বানাইতে গেলে দেখো 1 মোল পানি বানাইতে গেলে আমার কি লাগবে বলো, আমার কি লাগবে? আমার হাইড্রোজেন গ্যাস লাগবে আর কি লাগবে, অক্সিজেন গ্যাস লাগবে। ওকে, কারণ পানি বানাবো কোত্থেকে, পানির ভিতরে উপস্থিত মৌলগুলোতে। মানে পানির ভিতরে কি আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন গ্যাস থেকে বানাবো আর অক্সিজেন গ্যাস থেকে বানাবো। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অক্সিজেন গ্যাস, কারণ এখানে হাফ নিতে হবে কেন, কারণ পানির ভিতরে অক্সিজেন পরমাণু কয়টা আছে, একটা আছে। তাহলে তখন এখানে কি হবে, যে হাফের সাথে এই 2 কাটা যাবে, 2 2 কাটা, তাহলে অক্সিজেন কয়টা থাকবে, একটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পানির গঠন তাপের বিক্রিয়া। কি ও হ্যাঁ, এখানে এসে দিয়ে দাও। এবার লক্ষ্য করো, ধরো তুমি এবার বানাতে চাও মিথেন, মিথেনের 1 মোল তুমি তৈরি করতে চাও। এখন দেখো মিথেন কিন্তু অনেক ভাবে তৈরি করা যায় না, ঠিক আছে না? মিথেন তো বানানোর একটা হচ্ছে যে প্রক্রিয়া নাই, অসংখ্য বিক্রিয়ার মাধ্যমে মিথেন বানানো যায়। বাট সংজ্ঞা অনুযায়ী মিথেন বানাইতে হবে কোত্থেকে বলো তো? মিথেনের ভিতরে কোন কোন মৌল আছে? মিথেনের ভিতরে আছে কার্বন, মিথেনের ভিতরে কি আছে, হাইড্রোজেন। তাহলে মিথেন তোমাকে তৈরি করতে হবে কার্বন থেকে আর থেকে, হাইড্রোজেন থেকে। তাহলে এভাবে লিখবা তুমি কার্বন প্লাস 2H2, বিকজ নেচারে হাইড্রোজেন কিভাবে থাকে বলো, H2 হিসেবে থাকে কিন্তু। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট প্রকৃতিতে সবচেয়ে স্টেবল যে স্টেটে থাকে ওটা তোমাকে নিতে হবে। তাহলে কার্বন বলো, কার্বন কিভাবে থাকে নেচারে, কার্বনের 2টা স্টেট আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা কি ডায়মন্ড। 2টা রূপভেদ আছে কার্বনের, তবে এক্ষেত্রে আমরা অলওয়েজ ইউজ করব গ্রাফাইট, কারণ গ্রাফাইটের রূপভেদটা বেশি স্টেবল। আচ্ছা দেখো এই যে কার্বন প্লাস 2H2, তাহলে আমরা কি পেয়ে গেলাম, মিথেন। তাহলে এই বিক্রিয়াতে তোমার যে ডেল্টা H পাবো তাকে আমরা কি বলবো, মিথেনের গঠন তাপ। কি বলবো এটাকে, মিথেনের গঠন তাপ। উপরেরটাকে কি বলবো, পানির গঠন তাপ। ঠিক আছে, পানির গঠন তাপ। এবার মনে করো তুমি কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাও, কার্বন ডাইঅক্সাইডের কয় মোল তৈরি করবা, 1 মোল তৈরি করবা। কোত্থেকে তৈরি করবা, কার্বন থেকে আর কি অক্সিজেন থেকে। তাহলে দেখো কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ডেল্টা H হচ্ছে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে যে ডেল্টা H টা আমি পাবো এটা কি, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কি তাপ, গঠন তাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে ধরো তুমি তৈরি করতে চাও সালফার ডাই অক্সাইড, এটা তুমি 1 মোল তৈরি করবা। ওকে, কোত্থেকে তৈরি করবা, সালফার থেকে তৈরি করবা আর কি অক্সিজেন থেকে তৈরি করবা। তাহলে এই ক্ষেত্রে তোমার যে ডেল্টা H হবে এটা হচ্ছে কি সালফার ডাই অক্সাইডের গঠন তাপ। এবার চলো আমরা যদি মনে করো গ্লুকোজ বানাইতে চাই, গ্লুকোজ, গ্লুকোজ যেমন দেখো গ্লুকোজ বানানোর একটা ওই কি, চিনিকে আর্দ্র বিশ্লেষিত করলে কি পাওয়া যাবে, গ্লুকোজ পাওয়া যাবে। বাট ওইটা কি গ্লুকোজের গঠনটা হবে না, যেহেতু আমি গ্লুকোজ বানাবো, গ্লুকোজের 1 মোল বানাতে চাই, তাহলে গ্লুকোজের ভিতরে কোন কোন মৌল আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে আর কি আছে, অক্সিজেন আছে। তাহলে গ্লুকোজ বানাতে হবে কোত্থেকে, কার্বন থেকে, হাইড্রোজেন থেকে আর কি অক্সিজেন থেকে। তাহলে আমি এভাবে লিখবো, দেখো তুমি এভাবে লিখবা কার্বন প্লাস O2 প্লাস H2, বিকজ অক্সিজেন নেচারে কিভাবে থাকে, O2 হিসেবে থাকে, হাইড্রোজেন নেচারে কিভাবে থাকে, H2 হিসেবে থাকে। এবার মিলাও, এখানে কার্বন কয়টা, 6টা, এই জন্য বামে কত দাও, 6 দাও। হাইড্রোজেন কয়টা, 12টা, তাহলে এখানে তুমি 6 দাও, H2 বামে 6, 6 দুগুণে 12। অক্সিজেন কয়টা, 6টা, এখানে কত দাও, 3 দাও। এই যে সামগ্রিক বিক্রিয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লুকোজের গঠন তাপের বিক্রিয়া। বুঝছো, এটা হচ্ছে কি গ্লুকোজের গঠন তাপের বিক্রিয়া। ওকে, আচ্ছা এরপরে ধরো তোমাকে বানাইতে বললো চিনি বানাও, চিনি, চিনি তৈরি করো। তাহলে দেখো চিনির ভিতরে কে কে আছে, চিনির ভিতরে ভাইয়া কার্বন আছে, হাইড্রোজেন আছে, কি আছে, অক্সিজেন আছে। তাহলে তুমি এভাবে লিখো কার্বন প্লাস হচ্ছে যে H2 প্লাস হচ্ছে যে O2। ওকে, লিখো। এবার দেখো কার্বন কয়টা, 12টা, তাহলে বামে দাও 12। ওকে, দিলাম। হাইড্রোজেন কয়টা, 22টা, তাহলে এখানে 11 দাও, 11 দুগুণে 22। অক্সিজেন কয়টা, 11টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে, 11/2, তাহলে 2 2 কাটা কি হবে থাকবে 11। বুঝছো বিষয়টা, এইভাবে হচ্ছে গঠন বিক্রিয়া লিখতে হবে। সাবধান, ভুলেও এখানে কোনো এক ছাড়া কোনো সংখ্যা বসানো যাবে না, সব এক। দেখছো এক, কয় মোল প্রডিউস হবে, 1 মোল।
অনেক কাবিল পোলাপান থাকবে, ভগ্নাংশ দেখতে তার ভালো লাগে না। আমি এখনই চেঞ্জ করতে যাচ্ছি। মানে ভগ্নাংশ দেখলে একদম হাত পা নিষ্পিস করে, ভগ্নাংশটা সরাই কি করবে পুরা বিক্রিয়ারে। আচ্ছা এটা দুই টাইপের কিছু কাবিল পোলাপান আছে, গুণ করবে কিভাবে জানো? লসাগু নিবে 2, ঠিক আছে, 2 লসাগু নিবে। লসাগু নিয়ে এখানে কত আসবে? 12 দুগুণা কত? 24। লসাগু তো ভুলে গেছি। 11 দুগুণা 22। এই কাবিলিতি করা যাবে না, ঠিক আছে? ওকে, অর্থাৎ ভগ্নাংশ সরানোর জন্য কোনোভাবেই কোনো সংখ্যা দিয়ে বিক্রিয়াকে গুণ করা যাবে না। এই কাজটা তুমি যদি করছো সাথে সাথে 0 হয়ে যাবে, তুমি মার্কস 0, ঠিক আছে? তাহলে তুমি যাকে তৈরি করবে তার অলওয়েজ কয় মোল? 1 মোল, ঠিক আছে, 1 মোল। বুঝছো গঠন বিক্রিয়া কিভাবে করে? ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা গঠন বিক্রিয়া থেকে কিরকম ম্যাথ হচ্ছে যে পরীক্ষায় আসে এগুলো পড়াবো। 2-3টা ম্যাথ পড়াবো, দেখবো যখন থেকে কমন চলে আসছে। এই গঠন বিক্রিয়াগুলো কি আসলে প্রকৃতিতে হয়? অবশ্যই, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে আমি গ্লুকোজ বানাতে পারবো? হ্যাঁ অবশ্যই।